ওখানকার অফিসার টিচার সবাই ঢাকা ইউনিভার্সিটির চাইতে বেশি মেরিটোরিয়াস, বেশি দক্ষ। আমি যখন আমার মনে সন্দেহ ব্যাপারটা আমি ধরি ঢাকা ইউনিভার্সিটির চাইতে বেশি দক্ষ ইসলামিক ইউনিভার্সিটির টিচাররা কেমন করে হয়? এখানকার অফিসাররা ঢাকা ইউনিভার্সিটির অফিসারদের চাইতে বেশি দক্ষ, কারণ আমার অফিসারদের সাথেও একটা সম্পর্ক কোনো একটা কারণে ঘটে গেছে। স্যার আপনি বলেন। তখন থ্যাংক ইউ। তো তখন আমি একটু যেহেতু গবেষণা ছাত্র পড়ালে যারা টিচার হয় একটু গবেষক হয়ে যায়, তাদের গবেষণা করতে হয় সব ছাত্রদের নিয়ে, লেখাপড়া নিয়ে, বিষয়বস্তু নিয়ে। আমার তখন মন গবেষণায় শুরু হয়ে গেল যে ঢাকা ইউনিভার্সিটির চাইতে বেশি মেরিটোরিয়াস টিচার কেন ইসলামিক ইউনিভার্সিটি এখানে কুষ্টিয়ে আছে। পরে আমি দু একজনের সাথে এক এক করে ইন্টারভিউ নিয়েছি যে আপনি কেন ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে এখানে আসলেন? বলে যে স্যার এটা তো ইসলামিক ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল। আমরা সেই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করে ইসলামিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে এখানে টিচার হয়ে গেছি। তারপরে এটা যে কোনো কারণে হোক এটা আবার আন্তর্জাতিক হতে পারেনি, সে লম্বা ইতিহাস। কিন্তু আমরা ইসলামিক ইউনিভার্সিটিকে ভালোবেসে আর এখান থেকে যাইনি। আমার তখন মানে আনন্দ আরও বেড়ে যায় যে যাক আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাইনি, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে আসছি, একটা ভালো জায়গায় আসছি যেখানে অনেক দক্ষ টিচারকে পাচ্ছি, অনেক দক্ষ অফিসারকে পাচ্ছি। সুতরাং সেই ইসলামিক ইউনিভার্সিটির দক্ষতা আমি সেদিন থেকে লক্ষ্য করেছি। এবং তারপরে আমি ছাত্রদের সাথে মিশতাম, হাসনাত জানে, হাসনাত ছাত্রদের সাথে মেশে। তো আমি তাদের দেখে দেখে দেখলাম এরা তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের চাইতেও দক্ষ, তাদের চাইতে ভালো জ্ঞান রাখে, বুদ্ধি রাখে, অনেক অভিজ্ঞতা। তখন আমার গর্ব, আমার আনন্দ আরও বেড়ে যায়। আমি এখন যাদের সামনে দেখছি তারা সবাই এক একজন হাসনাত। আমার মনে হয় ভিসি হওয়ার দরকার নেই, সবাই যে যেখানে আছেন সবাই হাসনাতের মতো দক্ষ হয়ে যাবে, দেশকে সেবা করুন, তাহলে এই দক্ষতা মূল্যায়ন হবে, আপনারা স্মরণীয় হয়ে থাকবেন। এটাই মানুষের উদ্দেশ্য। এবার আমি একটা ঘটনা বলি। হাসনাত এসব যদি শুনে তার কাছে নূতন লাগবে কিনা জানি না। ভাইস চ্যান্সেলরদের ঘটনা বলি। পাক ভারত উপমহাদেশে একসময় একজন ভাইস চ্যান্সেলর দক্ষিণ ভারতে তিনি নিয়োগ পাইছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে, মহীশূর বিশ্ববিদ্যালয়। সেই ভাইস চ্যান্সেলর যখন তার টার্ম শেষ করে রিটায়ার করে আবার দিল্লি ফিরে যাচ্ছিলেন, তখন স্টেশনে যাওয়ার আগে তিনি তার রুমের থেকে বেরোয় দেখেন ফুলের গাড়ি তার বাসার সামনে। ব্যাপারটা কি? তখন ছাত্ররা বলল যে স্যার আপনার মতো স্যার আর আসবে না, আপনাকে ফুলের গাড়ি করে আমরা আগাই। সেই ভাইস চ্যান্সেলরের নাম আপনারা অনেকে হয়তো শুনেছেন, সর্বকৃষ্ণ রাধাকৃষ্ণ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ভারতের ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন, হয়তো প্রেসিডেন্ট হয়ে যেতে পারতেন। এইরকম একটা গল্প আমার মাঝে মাঝে মনে হয়, এইরকমই ভাইস চ্যান্সেলর হওয়া উচিত। আর একটা গল্প বলি, আমাদের দেশের ভাইস চ্যান্সেলর, আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আইয়ুব খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট। তো 62 সালে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেরকম এই গত অভ্যুত্থানের মতো আন্দোলন করলো, 62 সালে আইয়ুব খানের বিরুদ্ধে গণতন্ত্র দিতে হবে এই আন্দোলন করলো। তখন রাতারাতি প্রেসিডেন্ট অর্ডার দিলেন যে ঢাকা ইউনিভার্সিটির সব হল মিলিটারিরা ঘিরে ফেলো মেশিন গান নিয়ে। আমরা সকালবেলায় দেখি আমাদের চারিদিকে মেশিন গান নিয়ে, হলের চারিদিকে মিলিটারিরা বসে আছে গাড়ি নিয়ে, আমরা হল থেকে বেরোতে পারছি না। একটু পরে দেখি ভাইস চ্যান্সেলর চলে আসছেন, আমাদের গেটে আসছেন। আমরা সব আমাদের রুম থেকে বেরোয় ভিসি স্যারের কাছে গেছি। তখন সবাই যে কান্নাকাটি করছে, স্যার আমরা খাবো কি, ক্যান্টিন বন্ধ, আমাদের ডাইনিং হল বন্ধ, বাবরসিরা সব পালাইয়ে গেছে ভয়ে। তখন উনি খালি শুনছেন আর তাকাচ্ছেন। তখন একটা ছাত্র এসে বলছে যে স্যার আমরা এরকম বিপদে আছি আর আপনি ভাইস চ্যান্সেলর আছেন। সেই ছাত্রের দিকে উনি তাকালেন। পরে পরে আমরা খবর নিলাম যে ব্যাপারটা কি। উনি যখন বললেন আমি ভাইস চ্যান্সেলর নেই, আমার অর্ডার যখন আমার কথা মানল না, গভর্নমেন্ট যখন মিলিটারিকে অর্ডার দিল, আমি তখনই রেজিগনেশন দিয়ে আমার কলম যাবতীয়
গাড়ি টাড়ি সব বাদ দিয়ে আমি আজকে সকালে করাচি ফিরে যাব। আমি হেঁটে চলে আসছি আপনাদের কাছে। দিস ইজ ভাইস চ্যান্সেলর। তো আমার কথা প্রায় শেষ। আপনাদের আজকে এই যে সম্বর্ধনা, এই যে ফুলগুলো দেখছি আমি, হাসনাত যেদিন ভাইস চ্যান্সেলর থেকে অবসর নেবেন সেই দিন যেন আমি দোয়া করি এর চাইতে বেশি ফুল তার সামনে থাকবে, এই দোয়া করে